আশাবাবু, খবর কি পেয়েছেন? নবান্ন থেকে রিভিউ অ্যাপ্লিকেশন রেডি, এবং মানে ডিএ সংক্রান্ত ব্যাপারে ঠিক 6 তারিখের মধ্যে ইন্দু মালহোত্রা কমিটি রিপোর্ট মানে ডিক্লেয়ার করার কথা, ঠিক 5 তারিখে রিভিউ পিটিশন ফাইল হয়ে যাবে এবং সেটা প্রকাশ্যে আনা হবে। খবরটা পেয়েছেন? হ্যাঁ, আমরা খবর পেয়েছি। আহ, অসমর্থিত সূত্রেরই খবর, কিন্তু সেই যে সূত্র থেকে খবর পাই আমরা মোটামুটি সেই সূত্র সঠিক খবরই দেয়। তা আমরা শুধু এটুকু বলতে চাই, সরকারকে তো আগেই বলেছিলাম যে কোনো রিভিউয়ে যাওয়া যাবে না। সরকার যদি তারপরেও হিম্মত দেখিয়ে রিভিউয়ে যায়, আমরা এটুকু বলে দিতে পারি যে আমাদের প্রতিজ্ঞাটা আরো দৃঢ় হবে। যে কথা আমরা বলেছিলাম যে নন কোঅপারেশনে যাওয়া হবে, সেই নন কোঅপারেশন আরো তীব্র হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে যেদিন রিভিউ ফাইল করবেন সেই দিনেই দরকার হলে আমরা কর্মবিরতির ডাক দেব। সেই দিনটাতেই কর্মবিরতির ডাক দেওয়া হবে, এবং তারপর অন্য কি আন্দোলন হবে সেটা আমরা তখন পরে ভাববো আর কি। ঠিক। অনেক ধন্যবাদ হর্ষবাবু, অনেক ধন্যবাদ। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুনলেন আপনারা ভাস্করবাবুর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলছিলাম। নর্থ বেঙ্গলে যাচ্ছেন, বর্ধমান স্টেশনে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে সরাসরি ধরেছিলাম খবরটা নবান্ন সূত্রে পেয়ে, যে 6 তারিখ ইন্দু মালহোত্রা কমিটির জানিয়ে দেওয়া যে কটা ইনস্টলমেন্ট হবে এবং কবে প্রথম ইনস্টলমেন্ট হবে। ঠিক তার আগের দিন 5 তারিখ সম্ভবত রিভিউ পিটিশন ফাইল করছে এই রাজ্য সরকার প্রতারক নবান্ন, প্রথমে ওই নবান্নের প্রতারক মহিলার তরফ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ করার জন্য আবেদন করা হচ্ছে। জাস্ট টাইমটাকে কিল করে দেওয়া। 6 তারিখ যখন ইন্দু মালহোত্রা কমিটি অ্যানাউন্স করবেন তখন বলবেন আমরা তো সুপ্রিম কোর্টে গেছি রিভিউয়ের জন্য, দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলে, রিভিউ রিজেক্টেড হলে তখন ভাবা যাবে। অর্থাৎ যেন তেন প্রকারণ এই প্রতারক মহিলা কিন্তু সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাসের সমস্যার সমাধান করবে না, সুপ্রিম কোর্টকে করতে হবে। একটি সূত্রে খবর আমি দেখছিলাম যে মুখ্য সচিব এবং অর্থ সচিবের মাইনে বন্ধ করে দিতে পারে সুপ্রিম কোর্ট। জানি না এর সত্যাসত্য, আমি জানি না, কোনো রকম তথ্য আমাদের কাছে নেই, ফলে তো বলা যায় না। কিন্তু আমরা যে খবরটা নিশ্চিতভাবে পেয়েছি, রিভিউ অ্যাপ্লিকেশন রেডি হয়ে গেছে। এখন কৌশল নিচ্ছেন যে আরও কিছুদিন টাইমটা যদি কিল করে দেওয়া যায়, অর্থাৎ 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ, 1 মাস, তার মধ্যে রিভিউ। 6 তারিখ সুপ্রিম কোর্টে সরাসরি গিয়ে বলবেন যে আমরা তো রিভিউ পিটিশন ফাইল করেছি, সুতরাং ইন্দু মালহোত্রা কমিটি কী করে এটা এখন জানাবেন। যাই হোক, সেদিকে নজর থাকবে কি হয়, কোন দিকে জল গড়ায়, এই সিদ্ধান্ত চেঞ্জ করে কিনা সরকার। কিন্তু ঠিক এরই মাসের মধ্যে আরও একটি খবর, অসংখ্য প্রায় 42,500 শিক্ষক এ রাজ্যে কীভাবে প্রতারিত, আমরা মাঝে মধ্যে সেই নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি। আমি সরাসরি আজকে একজন পার্শ্ব শিক্ষকের কণ্ঠস্বর আপনাদের শোনাবো, আর্তনাদ। প্র্যাকটিক্যালি বলছেন যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা। সারা ভারতবর্ষে সবথেকে লোয়েস্ট পেড ডিএ এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে। সবথেকে কম মাইনে এ রাজ্যের শিক্ষকদের। এক একজন শিক্ষককে এমনও শুনেছি ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টেড কন্ট্রাকচুয়াল শিক্ষকদের 2 থেকে 2,500 টাকা দিয়ে সারা সপ্তাহ কাজ করিয়ে নেওয়া হয়। প্যারা টিচারদের 10,000 আর 13,000 টাকা, 1,000 টাকা করে ভিক্ষের দান দিয়েছেন। সেটা না দিলেই পারতেন। একজন যদি উত্তর ভারতে 42,000 থেকে 55,000 টাকা পর্যন্ত পার্শ্ব শিক্ষক ভাতা পান বা মাইনে পান, এরা যে কেন বলুন তো 10,000 আর 13,000 রেখে দেওয়া হবে, 1,000 টাকা ভাতা দেওয়া হবে, ভিক্ষে দেওয়া হবে? না দিলেই পারতেন। আমি বলছি এর বিকল্প কিছু নেই। প্রতারক মহিলা নবান্নে যিনি বসে আছেন না, তিনি এইভাবেই প্রতারণা করে যাবেন। সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়াবেন, দিয়ে দেবেন না, পার্শ্ব শিক্ষকদের তাদের সম্মানজনক ভাতা দেবেন না, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে কোনো দিন পার্মানেন্ট করবেন না, 5.5 লক্ষর ওপর পদ অবলুপ্ত করবেন, 6 লক্ষর ওপর ভ্যাকেন্সি রেখে দেবেন। এই রাজ্য চলছে, এই রাজত্ব চলছে। এটা পৈশাচিক মনোবৃত্তির একটা সরকার যদি মসনদে থাকে, তাহলে এটাই তো ভবিতব্য। আমি আজকে সেই পার্শ্ব শিক্ষক ভদ্রমহিলা শিক্ষিকার কণ্ঠস্বর আপনাদের শোনাবো। সেই আর্তনাদ আমাদের দপ্তরে ভেসে এলো, শুনুন। নমস্কার দিদি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। আপনি একজন পার্শ্ব শিক্ষক। আজকে তো আপনারা রাস্তায় আন্দোলনে রয়েছেন, মাটিতে বসে রয়েছেন বিকাশ ভবনের কাছাকাছি। আপনি পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকা বলে যে সম্মানটা দিলেন, সেই সম্মানটা বোধহয় এখন আমাদের আর নেই। আমরা যবে থেকে নিযুক্ত হয়েছি আজ পর্যন্ত একজন পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকার 13,000 আর 10,000 টাকা মাইনে, এতে চলে না দাদা, এতে কিচ্ছু চলে না। না চলে ছেলের লেখাপড়া, না চলে সংসার, এতে কিচ্ছু চলে না, কিচ্ছু না।
অপমান, লাঞ্ছনা সমস্ত কিছু। 4th ক্লাস স্টাফ স্কুলে, সেও আমাদের দয়ার চোখে দেখে। আমাদের স্কুলের সমস্ত ক্লাস যে যখন না আসবে প্রভিশনাল আমাদের সব করতে হয়। মিড ডে মিল, ডিআই অফিস দৌড়নো, কোনো কিছুতেই আমাদের কিন্তু বাদ নেই, সমস্ত কিছু। তা সত্ত্বেও এত খাটাখাটনির পরেও, শুধু তাই নয়, স্কুলের সরস্বতী পুজো পর্যন্ত পার্মানেন্ট টিচাররা সবই আমাদের ওপর ছেড়ে দেন। সমস্ত কিছু মুখ বুজে আমাদের করতে হয়, কিন্তু আমরা অনাহারে থাকি। আমাদের সংসার চলে না স্যার, আমাদের সংসার চলে না। আমাদের কথা কেউ ভাবে না। ভেবেছিলাম দিদি হয়তো ভাববেন আমাদের কথা। চলে না আমাদের সংসার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার পড়ে যাচ্ছে আমাদের। আমাদের অভাব, আমাদের নিত্য নৈমিত্য অভাব। আমরা তাকিয়ে থাকি, আমাদের পার্মানেন্ট টিচারদের দিকে তাকিয়ে থাকি, তাদের আনন্দ, তাদের মাইনে, সবকিছুতে আমরা তাকিয়ে থাকি। নিজেদের খুব ছোট মনে হয়। শেষ অবধি অনেক আশা করেছিলাম, কিন্তু 1000 টাকা ভাতা দিনে উনি আরো অপমান করলেন। এই অপমান রাখার জায়গা নয়। স্কুলে মান সম্মান নেই, বাড়িতে দারিদ্র, এইভাবে থাকা যায় না, কিছুতেই থাকা যায় না। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এক একটা সংসার আপনারা তো ধরুন বছরের পর বছরই পার্শ্ব শিক্ষকরা তাদের আহ, সংসার সামলাচ্ছেন, তাদের পারিবারিক দায়বদ্ধতা সামলাচ্ছেন। শেষ পর্যন্ত কি মানে আমার আপনার খালি বারবার মনে হয় যে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে লোয়েস্ট পেড শিক্ষক হচ্ছেন আপনারা। আমি খোঁজ নিয়েছি বিভিন্ন রাজ্যের প্যারা টিচারদের স্কেলটা। তাদের তাদের স্কেল অনেক উন্নত স্যার, আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। অনেক অনেক কষ্টে আছি স্যার, অনেক কষ্টে। আপনি বললেন সংসার সামলানো, এটা কি সামলানো বলে? আমরা তিলে তিলে, আমরা সকাল হলেই আমরা ভাবতে বসি, রাত্রে ঘুম নেই, তিলে তিলে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি স্যার। আমরা তিলে তিলে আমরা। আপনাদের এক একজনের একাডেমিক কোয়ালিফিকেশন কি রকম একটু বলবেন? আমি শুনেছি অনেকে। নিশ্চয়ই, অনেকের অনেক। আমারই তো MA BA গ্রাজুয়েশন, এই নিয়ে তো আমরা চাকরি করছি স্যার। MA BA মিনিমাম মানে করার পর আজকে এইভাবে আমাদের পথের ডিএলএডও, ভিত্তি হয়ে আমাদের ডিএলএডও যাদের বিএড নেই তাদের ডিএলএডও করিয়েছেন সরকার। তখন আমরা আশাবাদী ছিলাম। আমরা মানবিক মুখ্যমন্ত্রীর রূপ আমরা দেখতে চেয়েছি, উনি তো নারী একজন, আমরা বিশ্বাস আজও হারাইনি। কিন্তু এভাবে সত্যি কি জানি না কি হবে আমাদের, বেঁচে থাকবো তো শেষ অবধি না? অসুস্থ বাবা মার ট্রিটমেন্ট, পলে পলে তাদের মৃত্যু, হাঁ করে তাকিয়ে থাকি, কিছুই করতে পারলাম না। পার্মানেন্ট টিচাররা তাদের মেডিকেল, তাদের সমস্ত কিছু দিয়ে, তাদের অর্থনৈতিক দিক দিয়ে তাদের সারিয়ে তোলে। ভয় ভয় থাকি যে সন্তানের কোনো অসুখ না করে, পেটে খিদে থাক যেন অসুখ না করে। ডাক্তার তো দেখাতে পারবো না সেরম ভালো দামি। কোথায় এসে পৌঁছেছি দাদা, কোথায় এসে পৌঁছেছি আমরা? সত্যি আমরা খুব কষ্টে আছি, খুব কষ্টে আছি। সাবধানে থাকবেন দিদি, কিছু বলার নেই। একটা পৈশাচিক মানসিকতার একটা যদি সরকার প্রশাসন খুব ক্ষমতায় কষ্টে থাকে। আছি দাদা, সব থেকে কষ্ট অর্থনৈতিক দিক, অর্থাভাব, সবার দিকে তাকিয়ে থাকি তাদের জীবন ধারণে, কিন্তু সেটাকেও জোটাতে পারি না আমরা। বলুন তো আজকে কোথায় গিয়ে একটা কম দামি চালও গিয়ে দাঁড়িয়েছে 40 টাকায়। কি কিনবো বলুন তো? একটা গ্যাস সিলিন্ডারের দাম, যা মাইনে পাই তাতে সারা মাস সংসার চলে দাদা, চলে না। হাঁ করে তাকিয়ে থাকি, আধপেটা খেয়ে বাচ্চাগুলোর মুখে যদি পারি তুলে দিতে। আমাদেরও তো ইচ্ছে করে একটু ভালো স্কুলে পড়াতে, একটু ভালো এডুকেশন দিতে, যাতে ওরা দাঁড়াতে পারে। পারি কি করতে? কত অসহায় বাবা মা বলুন তো, আমরা কত অসহায় ছেলে মেয়ে। আমরা আমরা বাবা মাদেরও দেখতে পারি না ভালো করে। এরম অসহায়, কত অসহায় আমরা। আমাদের জীবন ধারণটা একবার ভাবুন তো। ঠিক, সাবধানে থাকুন দিদি, আমি আবার যোগাযোগ রাখবো আপনাদের সঙ্গে।